একজন জাপানি শেফ জীবন্ত মাছের গায়ে প্রথমে সাবধানে কাট দিতেন, তারপর সেই টুকরোকে ছোট ছোট অংশে ভাগ করতেন। তারা শুধু মাংসের অংশ কাটত, মাথা বা গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত না করে, যাতে মাছটা কোনোভাবে জীবিত থাকে। মাছটি তখনও শ্বাস নিত এবং প্রতিটি যন্ত্রণার মুহূর্ত টের পেত। কাটা টুকরোগুলো আবার মাছের শরীরের উপর সাজানো হতো, তাজা রাখতে বরফ দেওয়া হতো, আর সাজানোর জন্য পাতাও যোগ করা হতো। তুমি তখন সেই টুকরো সসে ডুবিয়ে খেতে, আর মাছটা সামনে হাঁপাচ্ছিল। এই খাবারকে বলা হয় লাইভ সাশিমি, যা জাপানে মাছ খাওয়ার সবচেয়ে তাজা উপায় বলে ধরা হয়। একটা গাছ ভেঙে পড়ে তার পিঠ চেপে ধরেছিল, আর সে আটকে পড়েছিল নিচে। সে নড়তে পারছিল না, সাহায্যের জন্য ডাকতেও পারছিল না। 4 দিন ধরে ভাঙা মেরুদণ্ড নিয়ে প্রচণ্ড গরমে আটকে ছিল সে। কিন্তু সে একা ছিল না, তার ঘোড়াটি পাশে দাঁড়িয়েছিল, আর এক মুহূর্তের জন্য ছেড়ে যায়নি। রাতে ঘোড়াটি পাহারা দিত, চারপাশে ঘুরে বেড়াতো, সাপ কাছে এলে তাড়িয়ে দিত। দিন কেটে গেল, খাবার আর পানি ছাড়া মানুষটি দুর্বল হয়ে পড়ল, অজ্ঞান হয়ে যেত বারবার। তখন ঘোড়াটি নাক দিয়ে তাকে ঠেলে জাগিয়ে তুলত, এমনকি ঘাস এনে দিত যাতে কোনোভাবে খেয়ে বেঁচে থাকতে পারে। শেষ পর্যন্ত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছিল ঠিক সময়। কিন্তু সে শপথ করে বলে, তার ঘোড়া না থাকলে সে বেঁচে ফিরতে পারত না। যদি প্রাগৈতিহাসিক যুগে তুমি কোনো মায়াসাউরা ডাইনোসরের ডিম থেকে জন্মাতে, মনে হতে পারে মা তোমাকে মেরে ফেলবে। কিন্তু মায়াসাউরারা মমতাময় স্বভাবের জন্যই পরিচিত। সে বুঝতে পারত তুমি আলাদা, তবুও নিজের বাচ্চাদের মতোই তোমাকে আগলে রাখত। সে নাক দিয়ে ঠেলতো, শরীর দিয়ে উষ্ণ রাখত, আর তোমাকে রক্ষা করত। এমনকি আধো খাওয়া গাছপালা খাইয়ে দেওয়ারও চেষ্টা করত। ধীরে ধীরে তুমি তোমার ডাইনো ভাই বোনেদের সঙ্গে বড় হতে। তারা হাঁটলে হাঁটতে, লুকালে লুকাতে, ডাকলে ডাকতে। পুরো পাল জানতো তুমি আলাদা, কিন্তু তবুও তারা তোমাকে গ্রহণ করত, যদিও পুরোপুরি বুঝত না। তুমি বেঁচে থাকতে এক আদিম পৃথিবীতে, যেখানে মানুষের বিষাক্ত সভ্যতা ছুঁয়ে যায়নি। অন্যদিকে যদি তুমি টি-রেক্সের ডিম থেকে জন্মাতে, তবে তোমার ভাগ্য হতো একেবারেই ভিন্ন। সে তোমাকে হুমকি ভেবে হয় মেরে ফেলতো, নয়তো নিজের অন্য বাচ্চাদের খাওয়াত।